হ্যালো গায়েস, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য ইউটিউব চ্যানেলে। তোমাদের আগের দিন আমি গঙ্গা স্তোত্রমটা 10টা শ্লোক ভালো মতো বুঝিয়ে দিয়েছিলাম, তাই তোমাদের আজকে আমি ইম্পর্টেন্স যেগুলো এমসিকিউ সেগুলো আমি তোমাদেরকে সেন্ড করে দিয়েছি। যথাসম্ভব কালকে আমি তোমাদেরকে এসিকিউ দিয়ে দেবো, পরশু দিন ব্রড কোশ্চেন দিলে শ্রী গঙ্গা স্তোত্রম পুরোপুরি শেষ হয়ে যাবে। তারপর আমি ধরবো তোমাদের শ্রীমদ্ ভগবত গীতা, কিন্তু তার পাশাপাশি আমাদের যে কারক চলছিল সেটাও কিন্তু আমাদেরকে শিখতে হবে। তাই আজকে আমি তোমাদের নোটসগুলো পাঠিয়ে দিয়েছি, তাই এখন আমরা এখানে একটু হলে কারক বুঝে নিব। এর আগের দিন তোমাদের যে সূত্রটা অবধি করানো হয়েছিল সেটা হলো কর্তায় প্রথমা বিভক্তি পর্যন্ত। ঠিক আছে, আশা করি ততটা তোমরা বুঝে গেছো, যেহেতু ক্লাস 11-এ তোমাদের বোঝানো হয়েছিল। আজকে কর্তিকারকের যে সূত্রগুলো বাকি আছে আমরা সেগুলো বুঝে নিব। যেমন যে সূত্রটা বাকি রয়েছে সেটার নাম হলো উক্ত কর্মে প্রথমা। ঠিক আছে, সূত্রটাতেই বোঝা যাচ্ছে যে বলাই হয়েছে যে কর্মটা, উক্ত যেটা কর্ম থাকবে সেখানে প্রথমা বিভক্তি হবে। ঠিক আছে, এই উক্ত কর্মের প্রথমার একটা সূত্র আছে, সেটা হলো, এই সূত্রটার মধ্যেও একটা বিশেষত্ব আছে, সেটা হলো কর্মবাচ্যে কর্মকারকে প্রথমা বিভক্তি হয়। উক্ত কর্মের প্রথমা যখনই সূত্রটা হবে তখনই এই লাইনটা তোমাদের মনে রাখতে হবে, কি না, কর্মবাচ্যে কর্মকারকে প্রথমা বিভক্তি হয়। এখন তোমাদের মনে হতে পারে যে এটা কোথা থেকে আসলে, কর্মবাচ্যটাই কি, আর কর্মবাচ্যের সূত্র অনুসারে কর্মকারকে কেনই প্রথমা বিভক্তি? কারণ আমরা তো জানি যে কর্মকারকে কোন বিভক্তি হয়, দ্বিতীয়া। কর্তৃকারকে প্রথমা, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। তাহলে এখানে কর্মবাচ্যে কেন কর্মকারকে প্রথমা বিভক্তি হলো, তার জন্য তোমাদেরকে প্রথমে জেনে নিতে হবে বাচ্য সম্পর্কে। দেখো, বাচ্যর অ্যাকচুয়ালি কোনো সেই রকমভাবে সংজ্ঞা হয় না, কিন্তু বলা হয় যে বলার ভঙ্গিমাকেই কি বলা হয়, বাচ্য। কিন্তু বৈয়াকরণরা এই বাচ্যের কয়েকটি নিয়ম বলে দিল। কি নিয়ম? যে না, এই বাচ্যকে 3 ভাগে ভাগ করা হয়। এই বাচ্যকে 3 ভাগে ভাগ করা হয়। এক কর্তৃবাচ্য, 2 কর্মবাচ্য, 3 ভাববাচ্য। তাহলে কি, এই যে উক্ত কর্মে প্রথমা সূত্রটা আমাদের জানতে হলে প্রথমেই জানতে হবে বাচ্য সম্পর্কে। ঠিক আছে, বাচ্য সম্পর্কে আমরা কি জেনে নিলাম, যে বাচ্য বলতে সাধারণত বলার ভঙ্গিমাকে, মানে আমরা ধরো কোনো একটা কথা বিভিন্নভাবে বলতে পারি, এই যে ভঙ্গিমাটাকে সেই উপকারী সংজ্ঞা বলা হয় বাচ্য। এই বাচ্যকে কয় ভাগে ভাগ করা হয়? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। এবার দেখো, শুধু যে বৈয়াকরণরা এদের ভাগ নিরূপণ করে দিল তা কিন্তু না, এই ভাগের মধ্যে আবার নিয়ম বলে দিল। কি নিয়ম বলে দিল? যে কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি, কর্মে দ্বিতীয়া, কর্তা অনুযায়ী ক্রিয়া হবে। ঠিক আছে, কর্তা অনুযায়ী ক্রিয়া হবে, মানে ক্রিয়াটা হবে পরস্মৈপদী। তোমরা ধাতুরূপে পড়েছিলে আত্মনেপদী, পরস্মৈপদী, ওই যে ভবতি, ভবত, ভবন্তি, এগুলো কি পরস্মৈপদী, তাই তো? তাহলে কি ধাতু সেখানে পরস্মৈপদী ক্রিয়াটা হবে, মানে সেই ধাতুর সূত্র অনুযায়ী ক্রিয়াটা হবে। ঠিক আছে, তার মানে কর্তৃবাচ্য তোমাদের মনে রাখতে হবে কর্তায় প্রথমা বিভক্তি হয়, কর্মে দ্বিতীয়া, কর্তা অনুযায়ী ক্রিয়া হয়, যেটা সাধারণভাবে এটাই কারকের নিয়ম। কিন্তু এবার আমরা জেনে নিব যে কর্মবাচ্যে বৈয়াকরণরা ঠিক কি নিয়ম বলেছেন। কর্মবাচ্যে বলে দিল কর্তায় হবে তৃতীয়া, কর্ম হবে প্রথমা,
আর কর্তা অনুযায়ী ক্রিয়া হবে, কর্তা অনুযায়ী ক্রিয়া হবে। তাহলে এখানে ক্রিয়াটা কোন অনুযায়ী হবে? কর্তা অনুযায়ী ক্রিয়া হবে। তাহলে ক্রিয়াটা এখানে যেমন আগের বার যে কর্তৃবাচ্যের যে ক্রিয়াটা বললাম সেখানে কি ক্রিয়াটা বসাতে গেলে ধরো যাচ্ছে বলে দিলাম গচ্ছতি, কিন্তু এখানে যে ক্রিয়াটা হবে সেটা কীরকম ক্রিয়া হবে? আত্মনেপদী হবে, আত্মনেপদী ধাতু অনুসারে হবে, আত্মনেপদী ধাতু অনুসারে হবে। ঠিক আছে, তাহলে দেখো কর্মবাচ্যে কী হবে? কর্তাই হবে তৃতীয়া, কর্মে হবে প্রথমা, কর্তা অনুযায়ী ক্রিয়া হবে। ক্রিয়াটা কোন ধাতু মেনশন করে হবে? আত্মনেপদী ধাতু অনুসারে হবে। তোমরা কিন্তু এগুলো অবশ্যই খাতায় তুলে নিবে। এই দেখো, এই যে কর্মবাচ্যের নিয়মে বলে দিল কর্মে হবে প্রথমা, কর্তাই হবে তৃতীয়া, কর্মে হবে প্রথমা। এই যে কর্মে হবে প্রথমা এটাকেই বলে উক্ত কর্মে প্রথমা, একেই বলে উক্ত কর্মে প্রথমা। কোনটাকে বলে? কর্মে হবে প্রথমা। এই যে কথাটা এটাকেই বলে কি? উক্ত কর্মে প্রথমা। ক্লিয়ার? এবার আমরা জেনে নিব যে ভাববাচ্যে কি নিয়ম বৈয়াকরণরা বলেছে। ভাববাচ্যে কিছুই না, ভাববাচ্যে দেখে নাও একবার। ভাববাচ্যে হয় কর্তায় তৃতীয়া, কর্ম থাকে না, কর্তা অনুযায়ী ক্রিয়া হয়, কর্তা অনুযায়ী ক্রিয়া হয়। তাহলে কি কর্তৃকারকে কি হলো? কর্তাই হলো তৃতীয়া, কর্ম থাকে না, আর কর্তা অনুযায়ী ক্রিয়া হয়। তাহলে কি? কর্তা অনুযায়ী ক্রিয়া হয়। ক্রিয়াটা কি হবে? কর্তা অনুসারে। তাহলে এই ভাববাচ্যটা কোথায় প্রযোজ্য হয়, ঠিক কোন কারকের ক্ষেত্রে, সেটা আমরা যখন সেই কারকটা পড়বো করণ কারক তখন তোমাদেরকে আরও বিস্তারিতভাবে বলে দেবো। কিন্তু তোমাদের এই মুহূর্তে তোমরা সবসময় মাথায় রাখবে বাচ্যটা যে 3 প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। তার মধ্যে কর্তৃবাচ্যের যে নিয়মটা আছে কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া, কর্তা অনুযায়ী ক্রিয়া হবে পরস্মৈপদী ধাতু অনুসারে। ঠিক আছে, এই যে নিয়মটা এটাই অ্যাকচুয়ালি মানে সাধারণত কারকের নিয়ম হয়, তাই এটা নিয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই। তোমাদের এই প্রথমা বিভক্তিতে মানে কর্তৃকারকটা যে পড়ছো সেখানে তোমাদের একটাই মাথায় রাখতে হবে, সেটা হলো কর্মবাচ্য। কর্মবাচ্যে কি বলা হয়েছে? কর্তাই হবে তৃতীয়া, কর্মে হবে প্রথমা, কর্তা অনুযায়ী ক্রিয়া হবে। ক্রিয়াটা কোন ধাতু অনুসারে হবে? আত্মনেপদী। তোমরা পরস্মৈপদী ধাতুরও সূত্র পড়েছো, আত্মনেপদীর ধাতুর সূত্রও পড়েছো, সেই অনুযায়ী ক্রিয়াটা হবে। তার মানে ওখানে যে বলা হলো কর্মে প্রথমা হবে, কর্মবাচ্যে কি বলা হলো? কর্মে প্রথমা। এই যে কর্মে প্রথমাটা বলা হলো এটাকেই বলা হয় উক্ত কর্মে প্রথমা। সেই সূত্রটাই তোমাদের কর্তৃকারকের রয়েছে। তার জন্য তোমাদের কি মাথায় রাখতে হবে? কর্মবাচ্যটা, কারণ এখানে কর্তায় তৃতীয়া হয়, কর্মে প্রথমা হয়, আর কর্তা অনুযায়ী ক্রিয়া হয়। ক্লিয়ার? এবার আমরা আসল সূত্রে ফিরে আসি। এই জিনিসগুলো তোমরা খাতায় লিখে নিও। এবার আমরা যেটা আসল সূত্রে ফিরে আসবো সেটা উক্তকর্মে প্রথমা। তোমাদের উক্তকর্মে প্রথমাতে দেখবে তোমরা বই থাকলে বইয়ের মধ্যেই তোমরা প্রথমে পেয়ে যাবে কি? কর্মবাচ্য হচ্ছে কর্তায় প্রথমা হয়। তাহলে কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া হয় আর কর্মে প্রথমা হয়। এই কর্মে প্রথমাটাকেই বলা হয় উক্তকর্মে প্রথমা। ক্লিয়ার? এটা তোমরা প্রথমের লেখাটাতে পেয়ে যাবে, যেটা আমি তোমাদের সবার ফার্স্টে লিখে দিলাম। এবার আমরা একটু উদাহরণ দিয়ে বুঝে নিই, তাহলে হচ্ছে ক্লিয়ার বুঝতে পারবো। ঠিক আছে, যদি বলি শিশু না চন্দ্র দৃশ্যতে। ঠিক আছে, তাহলে দেখো শিশু না, শিশুর দ্বারা চাঁদ দেখছে, তাই তো? এই যে না হয়ে গেল, না মানে কি এখানে তৃতীয়া যুক্ত হয়ে গেল। তাহলে কি কর্তায় যখন আমি তৃতীয়া পেয়ে গেলাম তাহলে এখানে কি দেখছি? কর্মে প্রথমা। তারপর তাহলে চন্দ্রের তলায় দাগ থাকলে সেটা হবে উক্ত কর্মে প্রথমা, উক্ত কর্মে প্রথমা। তাহলে কি উক্তকর্মে প্রথমার সূত্রটা মনে রাখার জন্য তোমাদের কর্মবাচ্যটা মনে রাখতে হবে কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা। এখানে দেখো কর্তায় তৃতীয়াই হচ্ছে। যদি কর্তা এখানে তৃতীয়া না থাকতো, যদি এই রকম সেন্টেন্স থাকতো, ধরো শিশু চন্দ্র
পশ্যতি, শিশু চন্দ্রং পশ্যতি, চন্দ্রঙের তলায় দাগ। তাহলে দেখো নর্মাল, শিশুতে কি কোনো তৃতীয়া যুক্ত আছে? নেই। নর্মাল সেন্টেন্সের মতো, মানে কর্তায় প্রথমা আছে, কর্মে দ্বিতীয়া আছে, আর কি ক্রিয়া কর্তা অনুসারে ক্রিয়া হয়েছে পরস্মৈপদী। তাহলে এটা নর্মাল। এরকম যদি থাকতো তাহলে এখানে কি হয়ে যেত? কর্তায় প্রথমা বিভক্তি, মানে যে সূত্রটা তোমরা পড়ে এসেছো কর্তরি প্রথমাতে। কিন্তু এখানে যদি এই রকম সেন্টেন্স থাকে যে শিশু না চন্দ্র পশ্যতে বা দৃশ্যতে, ঠিক আছে, এরকম যদি থাকলো চন্দ্রের তলায় দাগ, তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি হবে যে শিশুনাতে দেখছো তোমরা কর্তাতে কি তৃতীয়া, আর কি কর্মে হচ্ছে প্রথমা, আর কর্তা অনুযায়ী আত্মনেপদী হচ্ছে ক্রিয়া হয়েছে। তাহলে সেখানে কি হয়ে যাবে? সেখানে হয়ে যাবে উক্ত কর্মে প্রথমা। কিচ্ছু কঠিন না, তোমরা তো প্রথম দিনই বলে দিয়েছি। কে দিয়ে প্রশ্ন করলে কর্তা কারক, কি দিয়ে করলে কর্মকারক, দ্বারা দিয়ে করলে করণ কারক, যখনই দ্বারা হয়ে যায় তখনই সেখানে দন্তের ন যুক্ত হয়ে যায়। এই সাধারণ সাধারণ জিনিসগুলো তোমরা জানো। তাহলে এখানে কিন্তু দ্বারা যুক্ত হয়ে গেছে, শিশুর দ্বারা চাঁদ দেখছে। আমি কি বলছি? একটা কথাকে বিভিন্নভাবে বলছি। শিশু চাঁদ দেখছে, এই লাইনটা বললে হয়ে যায় শিশু চন্দ্রং পশ্যতি। আর যদি বলি শিশুর দ্বারা চাঁদ দেখছে, তখনই হয়ে যায় শিশু না চন্দ্র পশ্যতে। তাহলে একই কথা আমরা বিভিন্নভাবে বলছি, এই জন্যই বাচ্যতে ডিভাইডেড হয়ে গেল। তার জন্য তোমাদের মনে রাখতে হবে, যখন শুধু একটা সিম্পল বলছি শিশু চাঁদ দেখছে, কোনো দ্বারা কি কিচ্ছু যুক্ত হচ্ছে না, সেটা কি হয়ে যাবে? নর্মাল সেন্টেন্স, নর্মাল কারক, যে হ্যাঁ কর্তা কারক প্রথমা। আর যখনই আমি দ্বারা বলছি শিশু না চন্দ্র দৃশ্যতে, মানে শিশুর দ্বারা চাঁদ দেখছে, তৃতীয়া যুক্ত হয়ে গেল কর্তায়, তাহলে কর্মে কি সেখানে অবশ্যই প্রথমা থাকবে। সেটা কি হয়ে যাবে? সেটা উক্ত কর্মে প্রথমা। দ্যাটস ক্লিয়ার। এই সূত্রটাই তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কিছু কর্তাকারক থেকে আসে, মানে কর্তৃকারক থেকে আসে, তাহলে কিন্তু এই সূত্রটাই খুবই ইম্পর্টেন্ট। এর পরের সূত্রটা দেখো, সম্বোধনে চ। এই সূত্রটাতে কি বোঝা যাচ্ছে? যে সম্বোধন করা বুঝালে সেই ক্ষেত্রে কি প্রথমা বিভক্তি হবে। তার মানে তোমরা একটু লিখে নাও, যে ব্যক্তিকে সামনে রেখে কোনো কিছু জ্ঞাপন করা হয়, কোনো কিছু জ্ঞাপন করা হয়, কোনো কিছু জ্ঞাপন করা হয়, তাই হলো সম্বোধন, তাই হলো সম্বোধন। তার মানেটা কি বোঝালো? সম্বোধন কাকে বলে আমরা একটু জেনে নিলাম। যে ব্যক্তিকে সামনে রেখে কোনো কিছু জ্ঞাপন করা হয় তাকেই বলা হয় সম্বোধন। তাহলে সেই জিনিসটাকেই বলা হয় সম্বোধন। তাহলে সম্বোধন যুক্ত যে ব্যক্তি থাকবে সে কি হবে? অবশ্যই সেখানে কর্তাকারক হবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝে যাই। যদি আমি বলি যে ভো বালক, ভো বালক, ঠিক আছে, বালকের তলায় দাগ, তাহলে আমরা জানছি ওহে বালক। তাহলে কি ওহে দিয়ে আমরা তাকে সম্বোধন করছি, সম্বোধন দ্বারাই জ্ঞাপনের দ্বারা আমরা একটা ব্যক্তিকে বুঝাচ্ছি। তাহলে বালকের তলায় কি হয়ে যাবে? এরকম যদি কোনো সম্বোধন সূচক থাকে, যদি আমি বলি ঈশ্বর মাং রক্ষ, এরকম যদি বলে, তাহলে ঈশ্বর, হে ঈশ্বর আমাকে রক্ষা করো, তাহলে কি হয়ে যাবে? ঈশ্বরকে হয়ে যাবে সম্বোধন। ওর দ্বারাই আমরা কাকে জ্ঞাপন করছি? আমি নিজেকে জ্ঞাপন করছি। তার জন্য কোনো সম্বোধনের পরে যে শব্দটা থাকবে, মানে যে ব্যক্তিকে সম্বোধনের দ্বারা নিশ্চিত করা হচ্ছে, তাহলে সেই ব্যক্তিটাতে কি হয়ে যাবে? সম্বোধন সূত্র অনুসারে প্রথমা হয়ে যাবে। সম্বোধন সূত্রানুসারে প্রথমা, সূত্রানুসারে প্রথমা। ক্লিয়ার? আশা করি এটা খুবই সোজা। তোমরা শুধু মনে রাখবে সম্বোধন চ সূত্র মানে সম্বোধন, প্রথমে একটা সম্বোধন সূচক বাক্য শব্দ থাকবে, তার পাশে যে ব্যক্তিকে নির্দেশ করা হবে সেই ব্যক্তিটাতে কি হয়ে যাবে? সম্বোধনে প্রথমা বিভক্তি। ঠিক আছে? তাহলে তোমরা কি সম্বোধনের সূত্রটা জেনে গেলে। এবার যেটা কর্তৃকারকের লাস্ট সূত্র, সেটা হচ্ছে কচ্চিন্নি পাতে ভিধানম, কচ্চিন্নি পাতে ভিধানম।
পাতে ভিধানম। তাহলে কি এটাই হচ্ছে লাস্ট সূত্র, আর এটাও খুব ইম্পর্টেন্ট সূত্র। যেরকম উক্ত কর্মে প্রথমাটাও ইম্পর্টেন্ট সূত্র, তেমন এই সূত্রটাও ইম্পর্টেন্ট, এগুলো থেকেই বেশি থাকে। এই সূত্রটাতে কি বলছে, কোচ্চিন নিপাতে ভিধানম। আমরা আগে কি সূত্রটা একটু ভাগ করে নিই, তাহলেই তোমরা বুঝে যাবে। এটা ভাগ করলে হয় ক ইতি নিপাত অভিধানম, অভিধানম, ক ইতি নিপাত অভিধানম। অর্থাৎ কি হয় যে যার দ্বারা, মানে অভিধান বলতে সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, ঠিক আছে? যে ব্যক্তি বা বস্তুটিকে বাক্যে এদের দ্বারা সূচিত হয় তাই হলো অভিধান। হ্যাঁ, মানে নিপাত দ্বারা, এই যে ধরো এই ক ইতি, মানে এর দ্বারা যখন আমরা কি ইতি দ্বারা, এই ইতিটা হচ্ছে নিপাত, নিপাত মানে অব্যয়, এই ইতি অব্যয় যোগে যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছি তখনই সেটা কি হয়ে যাচ্ছে, অভিধানম। সেই জন্য সূত্রটা হয়ে গেল কোচ্চিন নিপাতে ভিধানম। এই ইতি অব্যয় যোগে, নিপাত মানে অব্যয়, এই ইতি অব্যয় যোগে যখন আমরা কোনো ব্যক্তিকেও নির্দেশ করতে পারি বা কোনো বস্তুকেও নির্দেশ করতে পারি তখন সেটা হয়ে যায়, তাকে বলা হয় অভিধানম। তার মানে আমরা এটা থেকে একটা শর্টকাটেই তোমরা বুঝে যাও যে তোমরা এই সেন্টেন্সটা, এই সূত্রটা ধরার জন্য তোমরা কি পাচ্ছ, একটা ইতি পাবে। ইতিটা থাকবে, কেন উল্লেখ করে দিল, অব্যয় তো অনেকগুলো হয়, তার মধ্যে এই সূত্রটা ধরার জন্য শুধুমাত্র একটাই অব্যয় থাকবে। সেটা কি অব্যয়, ইতি অব্যয়। এই ইতি অব্যয় যোগে কোনো ব্যক্তি বা বস্তুকে যদি নির্দেশ করা হয় সেখানে কি হবে, সেখানে কোচ্চিন নিপাতে ভিধানম সূত্রানুসারে প্রথমা বিভক্তি। যেমন একটা উদাহরণ আমি তোমাদেরকে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যদি বলি দশরথ ইতি নিপ আশিত, দশরথ ইতি নিপ আশিত, ঠিক আছে? তাহলে কি দশরথ ইতি, মানে দশরথ নামে এক রাজা ছিল, ঠিক তো? তাহলে কি হবে, এই যে ইতি, এই ইতি অব্যয় যোগে আমি কাকে করলাম, একটা ব্যক্তিকে নির্দেশ করলাম। এই ইতি অব্যয় যোগে ক ইতি নিপাত অভিধানম, ইতি অব্যয় যোগে আমরা অভিধান, অভিধানটা এখানে কি, দশরথ বলে একটা ব্যক্তি, একে আমরা নির্দেশ করলাম। তাহলে ধরো এইরকম যদি কোনো সেন্টেন্স থাকে, যদি বলে অপর্ণা ইতি নাম বালিকা, তার মানে কি অপর্ণা ইতি দ্বারা আমরা কাকে নির্দেশ করলাম, অপর্ণাকে। অপর্ণার তলায় দাগ থাকলে তখন তোমরা নিশ্চিন্তে লিখে দিবে ইতি অব্যয় যোগে প্রথমা বা কোচ্চিন নিপাতে ভিধানম সূত্রানুসারে প্রথমা বিভক্তি। ক্লিয়ার? আশা করি এগুলো ভুলবে না, খুব ইজি। তাহলে এই কর্তৃকারক থেকে কিন্তু আমি তোমাদের ইম্পর্টেন্ট সূত্র বলে দিচ্ছি। প্রযোজক প্রযোজ্য, এটার জ্ঞানটা অবশ্যই রাখবে, এগুলোও থাকে। কিন্তু সবথেকে বেশি যেগুলো বেশিরভাগ আসে এসএসসি বলো বা আদার্স কোনো কিছুতে বলো, সেগুলো কি উক্ত কর্মে প্রথমা আর কোচ্চিন নিপাতে ভিধানম, এই সূত্রগুলো, এই দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট। তাই এই জিনিসগুলো তোমরা ভালো করে, উক্ত কর্মে প্রথমাটা জানতে গেলে তোমাদের বাচ্য তিনটায় মাথায় রাখতে হবে, বিশেষ করে কর্মবাচ্যটা তোমরা বুঝে যাবে। আর এটা জানতে হলে তোমরা মাথায় রাখবে ইতি ওয়ার্ডটা থাকবে, এই অব্যয়টা থাকবে, এর দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে যখন আমরা বুঝবো সেটাই হয়ে যাবে কোচ্চিন নিপাতে ভিধানম সূত্রানুসারে প্রথমা বিভক্তি। ঠিক আছে? ব্যাস, কর্তৃকারকের এই কটাই সূত্র। এবার আমরা কি আজকে একটু কর্মকারকটা টাচ করে নিই, ঠিক আছে? তো নেক্সট দিন থেকে কর্মকারকের সূত্রগুলো পড়বো। কর্মকারক বলতে আমরা প্রথমেই কিন্তু সংজ্ঞাটা জানতে হবে। কর্মকারক আমাদের প্রথমেই কি সংজ্ঞাটা জেনে নিতে হবে। সংজ্ঞাটা কি, কর্তুরী ঈপ্সিততম কর্ম, কর্তুরী ঈপ্সিততম, কর্তুরী ঈপ্সিততম কর্ম। সূত্রটা, এই সূত্রে মানে কর্মকারকের সংজ্ঞাটা কি, কর্তুরী ঈপ্সিততম কর্ম, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের জন্য কর্তা ক্রিয়ার দ্বারা যে বস্তুকে সর্বাধিক পেতে চায় সেটাই কি হয়, কর্মকারক হয়। এই সর্বাধিকটা বোঝানোর জন্য কি যুক্ত হলো, তম, মানে অধিক প্রিয়টা। ধরো তোমার সামনে ভাত মাংস সব দেওয়া হলো, কিন্তু তোমার সব থেকে প্রিয়টা কি, মাংস, তাই তো? বা অনেকের প্রিয় ভাত। তাহলে সেই সর্বাধিকটাকে কি করবে, কর্তার পেতে ইচ্ছা হবে। সেটা কিসের দ্বারা বোঝাবে,
ক্রিয়ার দ্বারা, সেই নিজের ইচ্ছাটা সর্বাধিক পাওয়ার যে ইচ্ছাটা যখন বোঝাবে যে ক্রিয়ার দ্বারা, সেই ঈপ্সিত বস্তুটাতেই কি হয়ে যায়, কর্মকারক হয়ে যায়। তাও আমি তোমাদের বাংলাটা একটু লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। ক্রিয়া সম্পাদনের জন্য, ক্রিয়া সম্পাদনের জন্য কর্তা ক্রিয়া দ্বারা, কর্তা ক্রিয়া দ্বারা যে বস্তু সর্বাধিক পেতে ইচ্ছা করেন, পেতে ইচ্ছা করেন, তাই হলো কর্মকারক, তাই হলো কর্মকারক। তাহলে কি, ক্রিয়া সম্পাদনের জন্য কর্তা ক্রিয়ার দ্বারা যে বস্তু সর্বাধিক পেতে ইচ্ছা করেন তা সেটাই হলো কর্মকারক। এই সর্বাধিক পাওয়ার ইচ্ছাটা বোঝানোর জন্য তম প্রত্যয়টা যুক্ত হয়। ঠিক আছে, এবার তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝবে যে কোন কোন ক্ষেত্রে কর্মকারকটা হয়। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, এটা কর্মকারকের কিন্তু সংজ্ঞা, কর্তৃ ঈপ্সিততম কর্ম, অর্থাৎ কর্তার ক্রিয়ার দ্বারা যাকে সর্বাধিক পেতে ইচ্ছা হয় সেটাই হলো কর্মকারক। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে বালক অশ্বং পশ্যতি, বালক অশ্বং পশ্যতি, অশ্বংয়ের তলায় দাগ। ঠিক আছে, তাহলে কি, বালক কি দেখছে, ঘোড়া দেখছে, তাই তো। এবার একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো ঘোড়া দেখতে গেলে আশেপাশে জায়গাটাও থাকবে, তারপরে অন্য কোনো কিছুও থাকতে পারে, কিন্তু দেখো এখানে ক্রিয়ার দ্বারা কি বুঝিয়ে দিল, বালক কি দেখছে, ঘোড়া দেখছে। সে যখন ঘোড়া দেখছে তার মানে তার ঈপ্সিত বস্তুটা কি, অবশ্যই সেই ঘোড়া, সেই জন্যই সে ঘোড়াটা দেখছে, তার জন্য সেখানে হয়ে যাবে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। ক্লিয়ার? তার মানে কি, ক্রিয়ার দ্বারা কর্তা যেটা করবে, ক্রিয়ার দ্বারা কর্তা যেটা করবে, সিম্পলভাবে মাথায় রাখো, কর্তা যখন কোনো কিছু স্বাধীনভাবে কাজ করছে সেটা হয়ে যায় কি, যখন কর্তা স্বাধীনভাবে কাজ করছে তার আশেপাশে যখন কেউ থাকছে না সেটা হয়ে যাচ্ছে কর্তাকারক, মানে কর্তাকেই সেখানে আমরা দেখব। কেন কি, কর্তা কি করছে না করছে সেটা কিন্তু দেখছি না, কর্তা একা করছে আমরা সেটা দেখছি। আর কর্মকারকে আমরা কি দেখব, যে না কর্তা কি করছে। তার মানে দেখো এখানে তো আমি অন্য কিছু লিখতে পারতাম, কিন্তু এখানে কি বলা হলো, বালক ও অশ্বং পশ্যতি, বালকটা কি করছে, অশ্বটাকে দেখছে। কি দিয়ে প্রশ্ন উঠে গেল, কি দিয়ে যখনই প্রশ্ন হয় সেটা কি, কর্মকারক হয়। আর যখনই কি দিয়ে প্রশ্ন আমরা পেয়ে গেলাম, সে কি দেখছে, অশ্বকে দেখছে, অবশ্যই অশ্বটা কি তার ঈপ্সিত, মানে বালকটার ঈপ্সিত বস্তু, তার জন্যই বলা হলো কর্তৃ ঈপ্সিততম কর্ম, অর্থাৎ কর্তার যেটা ঈপ্সিত বস্তু সেটা আমরা কিসের দ্বারা পাই, ক্রিয়ার দ্বারা। তাহলে সেখানে কি হচ্ছে, সেখানে হয়ে যাবে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। ক্লিয়ার? তাহলে তোমাদের আজকে এই কর্মকারকের সংজ্ঞা অবধি থাক। ঠিক আছে, নেক্সট দিন আবার কিছুটা সূত্র তোমাদের করিয়ে দিব। কিসের সূত্র, কর্মকারকের। এবার তোমরা বাড়িতে বসে কিন্তু এই যে কারক কাকে বলে, কারককে কয় ভাগে ভাগ করা হয়, কিভাবে আমরা ধরবো, যে কর্তাকারক কিভাবে ধরা যায়, কর্মকারক কিভাবে ধরা যায়, এই জিনিসগুলো কিন্তু তোমরা রপ্ত করো। আর অবশ্যই কর্তৃকারকটা কমপ্লিট হলো, কর্তৃকারকটা দেখো, বিশেষ করে যে সূত্রগুলো আমি বলে দিলাম সেগুলো দেখো, সেগুলো কিভাবে মাথায় বসিয়ে নিবে সেগুলো করো, আর কর্মকারকের সংজ্ঞা অবধি রপ্ত করো। আর এইদিকে আমি তোমাদের যে কোশ্চেনগুলো পাঠালাম একদম বসে থাকবে না, আমি কিন্তু পড়া শুরু করে দিয়েছি। তোমরা যদি মনে করো ম্যাম এটা এমনি করাচ্ছে, আমরা তো তারপরে আবার সামনে থেকে পাবো, এটা তোমরা কিন্তু ভুল ভাববে। আমি যখনই সামনে পড়া হবে, যতটা আমি করাবোই অনলাইনে, আমি কিন্তু আগে পরীক্ষা নেব। আর যেই পরীক্ষায় কিন্তু নাম্বার কম পাবে তখন তো তার আলাদাই ব্যবস্থা হবে, কারণ কি এটা এইচএস, যেন মাথায় থাকে। ঠিক আছে, চলো বাই।